আপনারা সবাই টেকনিশিয়ান হয়তো কাজ করবেন না? জি স্যার। এতদিন তো শুধু অ্যান্ড্রয়েডের কাজ শিখছেন, 2 মাস 10 দিন। এই 2 দিন শিখবেন শুধু আইফোন। 2 দিনে অ্যান্ড্রয়েড এতদিন শিখছেন, এখন আইফোন কাজ যেটা যতটুকু শিখাবো সেটা কি? চেঞ্জিং এর কাজ, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ। এবং যদি একটু নিজে দক্ষ না আপডেট হন, নিজের মানে স্কিল থাকে, তাহলে আপনারা ওই যে চার্জিং লজিক যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তাহলে এইগুলি চেঞ্জ করতে পারবেন। প্লাস কি করতে পারবেন? সফটওয়্যারের কাজ। কীরকম সফটওয়্যারের কাজ? যেগুলি আমাদের মনে করেন একটা অ্যাপ ক্র্যাশ করতেছে, অ্যাপ প্রবলেম করতেছে, ফ্ল্যাশ দিতে নিয়ে আসে, সেই ফ্ল্যাশের কাজগুলি করতে পারবেন। প্লাস বাইপাস, এটা লিগ্যাল, আসলে এটা ইলিগ্যালও না, লিগ্যালও না, দুই ধরনেরই হয়। আপনি লিগ্যাল চিন্তায় যদি করেন, প্রসেসে করেন, তাহলে সেটা লিগ্যাল, এবং মানুষ এটাকে বেশিরভাগ ইলিগ্যাল ওয়েতে কাজ করে। এটা আমরা যা জানার জন্য আপনাদেরকে সিস্টেমটা জানাই দিব, এবং এটা কত থেকে কত ভার্সন পর্যন্ত করতে পারে, মডেল পর্যন্ত করতে পারে, সেটা আমাদের জানা দিব। তো এই ক্লাস 2টাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হলো হটগান, একটা হলো কি আইসি, না? চিন্তা করেন, সে মাদারবোর্ড বেসিকের কাজ করছে, বেসিক কোর্স করছে। আপনি তো সার্কিট বোর্ডে আইসির কাজ করতে পারবেন না। আপনার কাছে যতটুকু সহজ মনে হইতেছে, জিনিসটা অতটাও সহজ না। হ্যাঁ, বেসিক কোর্স করে 70-80 হাজার টাকা কামাইতে পারবেন আপনারা, কিন্তু সব কাজ করতে পারবেন না। অনুৎসাহিত করতেছি না, কিন্তু করতে গিয়ে ড্যামেজ করে ফেলবেন। আমি একটা কাজ পরিপূর্ণ পাই না, পারি কিন্তু আধখাপসা, অর্ধেক, পরিপূর্ণ হয়নি জিনিসটা। করতে গেলে আপনার 5টা কাজের মধ্যে 4টা কাজই ড্যামেজ করে ফেলবেন, ঠিক না? তার জন্য এই লেভেলের কাজ যদি আসলেই করার খুব ইচ্ছা থাকে, একটা আছে যে শখের বসে খেলনা খেলতেছি, সেটা এক জিনিস, আর একটা হলো আমি এই কাজ করব, দুইটা আলাদা জিনিস। তাহলে আরও জ্ঞান অর্জন কিছুদিন করেন, সেটা এখানে হোক বা অন্য প্রতিষ্ঠানে হোক। অ্যাডভান্স কোর্স যেটা বলে, অ্যাডভান্স লেভেলের কাজ যেটা বলে, সেটা আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন। সার্কিট বোর্ডের কাজ করলে আপনার অ্যাডভান্স লেভেল আরও কিছু কাজ শিখতে হবে 100%। কিন্তু আজকের যে ক্লাস, সেটা হলো আইফোনের ক্লাস, মানে বেসিক লেভেলে আপনি অনেক কাজ করতে পারবেন। চেঞ্জিংয়ের কাজ প্লাস সফটওয়্যারের কাজ। আপনারা তো 2 দিন কি করছেন? অ্যান্ড্রয়েড সফটওয়্যারের ক্লাস করছেন না? অনেক কিছু কিনতে হয়, আনলক টুল কিনতে হয়, এই কিনতে হয়, সেই কিনে কাজ করতে হয়। ফ্রিটা দিয়ে বেশি কাজ করা যায় না, করা যায় কিন্তু সব কাজ করা যায় না। আইফোনের সব কিছু ফ্রি সফটওয়্যার, ঠিক আছে? কালকে সফটওয়্যার করাবো, কালকে হলো আপনি সফটওয়্যারটা বুঝে নেবেন, বুঝে এখান থেকে যাবেন প্রত্যেকে। আমি আজকে যেমন হার্ডওয়্যারে আমার ফোন কীভাবে খুলবো, ডিসপ্লে কীভাবে চেঞ্জ করবো, ব্যাটারি কীভাবে চেঞ্জ করবো, প্রত্যেকটা জিনিস আজকে এখান থেকে প্র্যাকটিক্যালে করবেন। কখন? এই যে আপনারা যখন চলে যাবেন কি ইন্টারনেটে, তখন 20 দিন শুধু এইসব খোলা ফিটিংই দেখবেন। যদি দক্ষ হন তাহলে আপনারাও করতে দিবে, কিন্তু আপনারা যদি দিয়ে ভরসা না পায়, তখন তো আপনারা দিবে না। দিবে প্রথমে কি করবেন? ভরসা অর্জন করতে হবে আরেকজনের, তারপরে কাজগুলি করলে আপনাদের এই যে খোলা ফিটিংয়ের একটা জটিলতা আছে, এটা এই 20 দিনের ইন্টার্নশিপে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমাদের যেহেতু আইফোনের কি, আজকে হলো আইফোনের হার্ডওয়্যারের ক্লাস, আর কালকে হবে সফটওয়্যারের ক্লাস। তা আমাদের হার্ডওয়্যারের কাজ করতে গেলে আমাদের আইফোন, যেহেতু আইফোনের কিছু সেফ টুলস প্রয়োজন হয়, মানে সুন্দরভাবে কাজ করার জন্য। আইফোনে আমাদের অ্যান্ড্রয়েডের কাজ করছি যখন, তখন কি দেখছি, স্টার্ট দিয়ে আমাদের সব স্ক্রু খুলতেছে না? আইফোনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হলো কয়েকটা স্ক্রু ব্যবহার হয়। এটা মানে বেসিকের সময় অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং ক্লাসও আমি বলছিলাম। হ্যাঁ দেখেন, বসেন, সমস্যা নেই, বসেন। ওনাদের ফিনিশিং ক্লাস
আজকে হবে, কালকে হবে, তারপর আমাদের ব্যাচ শেষ। ঠিক আছে? হ্যাঁ, বিদায় অনুষ্ঠান হবে তো 10 তারিখ। আইফিক্স ফার্স্টে আপনি তো প্রথম দিনই বলে দিছি, আপনার আইফিক্স ফার্স্টে একবার ভর্তি হয়েছেন মানে আইফিক্স ফার্স্টের সদস্য হয়েছেন। যে কোনো সময় আইফিক্স ফার্স্টের দরজা আপনাদের জন্য খোলা। যে কোনো সময় আসবেন, যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো কল দিবেন না। কেন আমরা বিভিন্ন সময় ক্লাসে থাকি বা পারিবারিক কাজে ব্যস্ত থাকি। আপনার মেসেজ দিয়ে রাখবেন, একটু 2-4 ঘন্টা যদি লেটও হয় আমরা দেখার পরে সেটা রিপ্লাই করব। এমন মনে করবেন না ইনস্ট্যান্ট এখনই দিছি, এখনই স্যার দেখলো না, বলছিল সাপোর্ট করবে, আসলে সাপোর্ট করে না। জিনিসটা এরকম না। সবাই কিন্তু ব্যক্তি লাইফে কি বিজি থাকে। তা আপনাদের মেসেজ সবাই, আপনাদের না এই পর্যন্ত যত ব্যাচ গেছে সবার মেসেজ অনেকেই মেসেজ দেয়। আমাদের এই যে গ্রুপ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে স্টুডেন্ট, সব স্টুডেন্টের মেসেজ। তা আমরা সব দেখি এবং রিভিউ আবার হেল্প যতটুকু পারি করি। যাক, আইফোনে কি বলতেছিলাম, আইফোন খোলার জন্য আমাদের 4টা স্ক্রুড্রাইভার অবশ্যই প্রয়োজন হবে। নামগুলি মনে আছে? ক্লাস করেছিলাম। স্টার 5 মাথাটা কি? পেন্টালক। 3 মাথাটা ট্রাই স্টার। 4 মাথাটা স্টার, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করি। আর এটা হলো জাম্বো বলছিলাম, বা এটা হলো কি বলে মাউন্ট। এটা হলো মাউন্ট স্ক্রুড্রাইভার, মানে বোর্ডের সাথে বোর্ডকে আমাদের কি কেসিং এর সাথে যে আটকে রাখার যে স্ক্রুগুলি, সেগুলি হলো মাউন্ট স্ক্রু। একটু বড় সাইজে হয়, আমি আজকে দেখাও দিব। খুললে বিভিন্ন স্ক্রুর সাইজ আকৃতি কীরকম হবে, কি করতে হবে সবই আজকে বলে দিব। ঠিক আছে? এটা হলো একটা মানে টুলস। এই টুলসটা আগেও মনে বলছি যে আপনি সস্তাতেও পাবেন, বলছিলাম না? 100-150 টাকাতেও পাবেন, হয়তো একটু কম টেকসই। আর এটা হলো একটা সেট, আইফোনের সেট বক্স মেকানিকের। এটা হলো 2200 টাকা নেবে। ঠিক আছে? হ্যাঁ, 6টা। আর 6টা হলো একটা হলো এই যে এটাও স্টার, কিন্তু এটা একটু মোটা, স্টারের মতো মোটা স্ক্রু জন্য এটা। আর এটা হলো 6 মাথা। এটা খুব কম পাবেন। এটা আবার পিক্সেল কিছু সেট আছে যেগুলির স্ক্রু থাকে ভিতরে 6 মাথা, সেগুলিও এটাতে খুলতে পারবেন। ঠিক আছে? আরেকটা হলো এই যে আমাদের ডিসপ্লে লিফটার। হ্যালো, কথা বলেন না। আরেকটা হলো কি ডিসপ্লে লিফটার। এই ডিসপ্লে লিফটারতে আমরা সেফ ভাবে ডিসপ্লেটাকে খোলার জন্য, কারণ আমরা জানি যে আইফোন আমরা কিভাবে খুলি, আমরা আইফোন ডিসপ্লে থেকে খুলতে হয়। কিন্তু কিছু ডিভাইস আইফোন আছে যেগুলি ডিসপ্লে থেকে খোলা যায় না। 14 প্লাস, 15 প্লাস এবং 16 সিরিজের। হ্যালো কি ইনফরমেশন, এটা ইনফরমেশন দেওয়ার লোক আছে। আপনি ক্লাস করতেছেন না? এদিকে আসেন, আপনি দেখেন, আপনার কোনো ইনফরমেশন দরকার হলে ইনফরমেশন দিবে আপনাকে। হ্যাঁ, 14 প্লাস, 15 প্লাস এবং 16 সিরিজের সব ডিভাইসগুলি আমাদের ব্যাক সেল থেকে খুলবে। ঠিক আছে? বাকি যত ডিভাইস আছে সব কোথা থেকে খুলবে? ডিসপ্লে থেকে খুলবে। এখন ডিসপ্লে থেকে খোলার জন্য আমাদের আইফোন যে কোনো, এখন আইফোনের মডেল কতগুলি আছে বলছিলাম আপনাদের, মনে আছে? কয়টা? কতগুলা? আমি বলছি কতগুলা? 58টা মডেল আছে। 58টা মডেলের মধ্যে আমরা 2G, 3G, 4, 4S, 5, 5S এই কয়টা মডেল নিয়ে কাজ করব না। কেন করব না মনে আছে? বলছিলাম সম্ভবত কারণ এগুলি বিলুপ্ত হয়ে যায়নি। এগুলিতে এখন আপডেট দেওয়া যায় না। কি দেওয়া যায় না? iOS আপডেট দেওয়া যেতেছে না সফটওয়্যার। যার কারণে আমাদের কি ইউটিউব, তারপরে ফেসবুক, বিভিন্ন অ্যাপসগুলি আমরা চালাতে পারি না। যেগুলি কি একটা বাটন খোলে, 6S চলে এখন। হ্যাঁ, 6S
6 পরে বন্ধ হয়ে গেছে 6s এখনো চলতেছে 6s 6s প্লাস এগুলি চলতেছে 6 ও বন্ধ হয়ে গেছে যাই হোক যখন চলে না তাহলে এগুলি বাটন ফোন এগুলি বিল করতে পারবো না এগুলি কোনো আর কল করা ছাড়া আর কোনোভাবে ব্যবহার করা যায় না তাই এগুলি বিল করতে পারবো না দ্বিতীয়ত এগুলির পার্টস অ্যাভেলেবেল না এর জন্য কাস্টমার কেউ যদি আসে যদি বলে যে ঠিক করা যাবে বলবেন যে ভাই ঠিক তো করা যাবে কিন্তু পার্টস অ্যাভেলেবেল এভাবে তাকে রিটার্ন বুঝায় রিটার্ন করে দিবেন সবসময় একটা কাস্টমারের সাথে ভালো বিহেভ করবেন এটা আগেও বলছি এবং ভালো সার্ভিস দিবেন আপনার 10 টাকা বেশি নেন সমস্যা নাই তাকে বুঝাইতে হবে যে আমি 10 টাকা বেশি নিতেছি কেন আপনি অন্য জায়গায় এই কাজটা 1000 টাকা করতে পারবেন আমি 12 টাকা দিতে হবে আমাকে কারণ আমি আপনাকে প্রোডাক্টটা ভালো দিব এবং সার্ভিসটা ভালো দিব আপনি বিশ্বাস হলে করতে পারেন আমার সার্ভিস চার্জ এটাই তখন ওর মনে একটা বিশ্বাস তৈরি হবে না এ যখন বলতেছে আরেক জায়গায় আমি 1000 টাকা পাবো কিন্তু সে নিবে কত 1200 এবং আপনি জিনিসটা আসলে তাকে একটু ভালো কোয়ালিটিটা দিবেন বাজারের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই দিবেন তখন দেখবেন যে 2 মাস 4 মাস পরে সে আসবে অথবা তার আত্মীয় স্বজন ভাই বাজার বন্ধু বান্ধব রিকমেন্ড করবে যে না ওখানে গেছিলাম ওখানে সার্ভিসটা ভালো ঠিক আছে তাহলে আইফোন যদি আমরা এইগুলি খুলি ওই যেগুলি বাদ বাকি যত মডেল আছে ওগুলি সহ যত মডেল আছে সব মডেল খোলার জন্য প্রথমেই খুলতে হবে আমার কি পেন্টালক স্ক্রুড্রাইভার দিয়ে এই 5 মাথা স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের এই স্ক্রুড্রাইভারটার কাজই হচ্ছে শুধু আমাদের নিচের এই দুটো স্ক্রু খোলা ঠিক আছে খোলার পরে ভিতরে আমি আরো সবকিছু খুলবো এখন বুঝতে হবে যে আমাদের আইফোনের যে ডিসপ্লের মধ্যে দুই ধরনের ভাগ বলছিলাম জি স্যার একটা নাম কি কে বলতে পারে কে মনে আছে অনেক দিন আগে করেছি তো ক্লাস কোয়ার্টার ডিসপ্লে একটা হলো কোয়ার্টার ডিসপ্লে আর একটা হলো ফুল ডিসপ্লে কোয়ার্টার ডিসপ্লে ফুল ঠিক আছে জি স্যার এগুলি ভুলে গেলে হবে না মনে রাখতে হবে দুইটার প্রসেসিং দুই রকম হ্যাঁ রিস্ক বেশি কম না আপনি আমি দুইটাতেই আজকে প্রসেস দেখা দিব প্রসেস বলে দিব সেই প্রসেস অনুযায়ী স্টেপ অনুযায়ী আপনি ফলো করবেন আপনি একটা ফোন 50 বার খুলবেন আপনার ডিসপ্লে কিছু হবে না আপনার সেটা কিছু হবে না কোনো ড্যামেজ হবে না যেমন ছিল তেমনই থাকবে যদি কোনো কিছু আগেই ড্যামেজ থাকে তাহলে আগে ড্যামেজ ছিল কিন্তু নতুন করে ড্যামেজ হবে না এর জন্য বলতেছি আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট কারণ আমি আমার কাছে কাস্টমার আসছে কি ব্যাটারি চেঞ্জ করতে আমি তার ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লেতে গ্রিন লাইন ফেলা দিলাম কি হলো কাস্টমার জীবন ওই ডিসপ্লে নিবে না আপনার কাছ থেকে যেভাবে পারেন আপনি ঠিক করে দেন আমি কেন গ্রিন লাইন ডিসপ্লে নিব নিবে তখন জরিমানা লেগে যাবে কিন্তু এর জন্য দুইটার সিস্টেম আলাদা এবং যেই রকম সিস্টেম সেভাবে কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আমরা প্রথমে কোয়ার্টার ডিসপ্লে কি আপনাদের শিখাইছিলাম প্রথমে আমরা শিখবো হলো কোয়ার্টার ডিসপ্লে স্টেপগুলি তারপরে আমরা শিখবো ফুল ডিসপ্লে ঠিক আছে জি স্যার টুইটার ভিডিও হচ্ছে হ্যালো কোয়ার্টার ডিসপ্লে খোলার জন্য আমাদের এই লিফটার ব্যবহার না করলেও চলবে ডিসপ্লে খোলার এটা ডিসপ্লে লিফটার না এই লিফটার ব্যবহার না করলেও চলবে ঠিক আছে প্রথমে মনে করেন এই যে এই ফোনটা আজকে সকালে অনেক জোরে বানাতে সেটা রানিং ছিল দেখেন একটু বাঁকা হয়ে গেছে ঠিক আছে চেক করিনি চেক করিনি অনেক দুঃখ পাইছি হাতটা বেড়ে গেছে ড্রিম করে এই বাস এই টুইজার নিতে গিয়ে হ্যাঁ না এটা ডিসপ্লে নষ্ট ছিল আগে ডিসপ্লে নষ্ট ছিল বোর্ড রানিং ছিল মানে বাকি সব ঠিক ছিল করার পরে এর যে অনেক কিছু লড়বড় হয়ে গেছে যাই হোক এটা ব্যাপার না এটা ঠিক করা যাবে এটা কারণ ফ্যাক্টর না যাই হোক এখন আমরা দেখতেছি কোয়ার্টার ডিসপ্লে না কোয়ার্টার ডিসপ্লেতে আমাদের কি লাগবে না এই লিফটটা লাগবে না এখন মনে করতেছি আমরা এটা হলো ইনটেক কখনো খোলা হয় এমন একটা ফোন
এমন ফোনে সাধারণত কি থাকে, এমন ফোনে থাকে কি ওয়াটার রেজিস্ট্যান্স টেপ থাকে একটা, সেটা যেই মডেলই হোক একটা এটা সিল করে দেয়। কে সিল করে দেয়? কোম্পানি থেকে সিল করে দেয়। সিল করে দিলে এটা সহজেই খোলা যায় না, এর জন্য আমরা থিনার ব্যবহার করতে হয়। কিন্তু থিনার আমরা সব মডেলে ব্যবহার করতে পারবো না, থিনার ব্যবহার করতে পারবো না, এটা ইম্পর্টেন্ট, প্রয়োজনে লিখে রাখতে পারেন। থিনার আমরা 11 সিরিজ পর্যন্ত, 11 সিরিজ না, 11 মডেল পর্যন্ত, 11 মডেল পর্যন্ত, আইফোন 11 পর্যন্ত আমরা থিনার ব্যবহার করতে পারবো না। এগুলি সব আইপিএ এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে মানে কি? লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে যদি আবার থিনার দেয় তাহলে কি হবে? লিকুইডে বিক্রিয়া হয়ে আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু 11 প্রো থেকে উপরে যতগুলি মডেল আছে সেগুলিতে আপনি থিনার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। 11 পর্যন্ত, 11 হলো আমাদের এলসিডি ডিসপ্লে। এক্সএস, এক্সএস ম্যাক্স এগুলি এলসিডি। 11 পর্যন্ত এলসিডি, ঠিক আছে? তাহলে এগুলি খোলার জন্য আমরা যেহেতু থিনার ব্যবহার করতে পারবো না, কিন্তু এগুলি তো গ্লু, কি গ্লু না, যে টেপ দিয়ে লাগানো, আঠালো দিয়ে লাগানো। তাহলে কি করব? এটা দিয়ে যখন চারা দিব তখন যদি আগে খোলা থাকে তাহলে কি হবে? একটু উঁচা হবে। কিন্তু যখন হিট রেজিস্ট্যান্ট টেপ, ওয়াটার রেজিস্ট্যান্ট টেপ দিয়ে লাগানো থাকবে তখন কিন্তু এটা খুলবে না। তখন কি করতে হবে? নখে আগে বলছিলাম, আমার মনে হচ্ছে আপনাদের আগে আমি অনেক কিছু বলছিলাম। বলছিলেন স্যার, অনেকদিন আগে তো স্যার। জি স্যার। রিপিট করতে সব ভুলে গেছে, কিন্তু এখন আর ভুললেন না, ঠিক আছে? আমরা কি করব শুনেন, এই যে আমরা যতই বলি ওপেন আর যতই বলি কিছু, এই যে নেলটা এক সময় আপনাদের বাধ্যতামূলক রাখতে হবে, রাখতে হবে, না তো আপনি বিপদে পড়বেন প্রতি মুহূর্তে কাজ আটকায় যাবে। কোথায় পিক রাখছেন না কোথায় কি রাখছেন এটা খুঁজেই পাবেন না সময় মতো। এই দেখেন আমি 2 আঙ্গুলের 2টাতে রাখছি, এরকম রাখতে হবে। এই নেলে কি করবেন? 1 ফোঁটা থিনার নেবেন। থিনার নিয়ে কি করবেন? এই যে কি করে এটাকে টান দিবেন, এইভাবে মোছার মতো করে, মুছে না, এবার মোছার মতো করে টান দিবেন। টান দিয়ে এইভাবে আবার নিবে থিনার, এবার টান দিবেন, এবার নিতে থাকবেন। আর এইটা তো থিনার তো শুকায় যায়, শুকায় যেতে গেলে এইভাবে টান দিয়ে 2 বার টানবেন। স্যার কি চারি মোবাইলের ভিতরে ঢুকে নাকি উপর থেকে? না চারি ঢুকে না, এই যে চারি, এই যে কোনা যেখানে জয়েন্ট, আচ্ছা যেখানে জয়েন্ট এই জায়গাটা থিনার তো নিব 1 ফোঁটা, লাগলে 1/2 ফোঁটা, প্রয়োজনে 1/2 ফোঁটা নিয়ে কি করবো? এই কোনা দিয়ে এবার টান দিব। টান দিলে কি ভিতরে ঢুকবে? ওটা প্রলেপ পড়বে, একটা হালকা প্রলেপ পড়বে, জাস্ট প্রলেপ পড়ার পরে টান দিয়ে একবার যাইতে যেতে এই পাশ শুকায় যাবে, আবার দ্বিতীয়বার আবার দিব। 2 বার যখন দিয়ে দিবেন তখন ওই যে ভিতরের টেপটা ওটা কিছুটা নরম হয়ে যাবে। যখন, তখন আমি কি করবো? স্ক্রু খুলে নিছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আমরা জানি যে স্ক্রু খুলতে হয়, তারপরে অনেক সময় কি করি? ভুলে স্ক্রু খুলি না, লিফটার দিয়ে টানাটানি করি বা সাকশন ক্যাপ দিয়ে কি করি? টানাটানি করি, তখন গাঁট ভেঙে যায় বা ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় স্ক্রুটা মনে করে খুলতে হবে। প্রলেপ দেওয়ার পরে কি হয়েছে? 2 বার এই যে স্ক্রু যে হোলে আছে এই হোল বরাবর আমি দিছি চাপ, নষ্ট হবে? কারণ নষ্ট হবে না, এখানে হলো কোয়ার্টার ডিসপ্লে, এখানে নিচের এই অংশটাও ডিসপ্লে নাই, উপরে এই অংশটাও ডিসপ্লে নাই, ঠিক আছে? যখন আমি চাপ দিলাম একটু ফাঁকা হয়েছে, তখন আমি কি করব? একটা নখ এক পাশে এবার ঢোকাই দিছি, বুঝতে পারছেন? এবার দেওয়ার পরে আরেকটা নখ দিয়ে ফোনটা এবার ধরবো, জাস্ট ফোনে যেভাবে কথা বলে এভাবে ধরবো, সবসময় ধরে সাইড দিয়ে এবারে টান দিব। যদি মনে করেন টান দিতে এখানে আটকে গেছে, আর যাইতেছে না, উঠতেছে না কোনোভাবে, তাহলে আবার 1 ফোঁটা নেন, নিয়ে টান দেন, এক জায়গায় রেখে দিবেন না, তাহলে কিন্তু ফোঁটাটা ভিতরে ঢুকে যেতে পারে। ঢুকে লিকুইডটা এই যে গ্লাসের এখান থেকে যদি ভিতরে কোনোভাবে সংস্পর্শ পায় তাহলে ডিসপ্লেটা ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে বা ডিসকালার হয়ে যায় না, ওরকম হয়ে যেতে পারে। আমি দিব কি? টান দিয়ে দিতে হবে,
টান দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে ছুটতেছে। এইভাবে যখন ছুটে যাবে তখন আমার কি মনে রাখতে হবে, এটা ডিসপ্লে আমার রেবনটা কোথায় আছে। কোথায় আছে 5S থেকে 7 প্লাস পর্যন্ত আমাদের রেবন হলো উপরে, 8 থেকে 11 পর্যন্ত ডান দিকে, আর 11 প্রো থেকে 16 মানে উপরে যা আছে 16 না, 16 সিরিজ তো সব ব্যাকসাইড থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত সব হলো বাম দিকে। এখন আমার রেবন আমার এই পাশ সব পাশ খোলা হয়েছে। এখন দেখেন লক দেখা যেতেছে দুইটা, জি স্যার এই পাশে লক আছে দুইটা, জি স্যার এখানে আছে লক দুইটা, 6, 6S, 6S প্লাস। এই মডেলগুলোর লকগুলি সামনে যেটা উপরের অংশে যেটা সেটা থাকে এইভাবে, এই লকগুলি নামছে কিভাবে, এবার নিচে দিয়ে নামছে। জি স্যার আর এই সামনেরটা মাথাটা থাকবে কিভাবে, ভিতরে এই ঢোকানো কেসিং এর সাথে আটকানো। তার জন্য এটা কি করতে হবে, এটা হাতে নিয়ে একটু বামে হালকা ডানে হালকা টান দিলে পরে এইভাবে খুলে যাবে। এবারে যখন পুরোটা খুলে গেছে তখন আমি কি করব, আমার যেহেতু আমি জানি উপরের সাইডে এটা লক মানে রেবন, সেহেতু আমি এটাকে নিচ থেকে উপরের দিকে উঠাবো, নিচ থেকে উপরে। যদি থাকতে এই পাশে তাহলে বাম পাশ থেকে ডানে ঘুরে দাও, ডান পাশে থাকলে বাম পাশ থেকে ডানে ঘুরে দাও, মানে রেবন যে পাশে থাকবে তার বিপরীত পাশ থেকে আমি ডিসপ্লেটাকে উঠাবো। ক্লিয়ার? এবং ধরা স্টাইলটা দেখাইছিলাম, এই যে দেখেন ধরা স্টাইলটা, বই খুলে না, জি যেভাবে বই খুলে এইরকম করে ধরবো। এইখানে দুইটা আঙ্গুল, মাঝখানে সেন্টারে একটা আঙ্গুল, আর উপরে ডিসপ্লে উপরে একটা আঙ্গুল, ডিসপ্লের নিচে একটা আঙ্গুল। এখন আপনি সারাদিন এভাবে ধরেন, ডিসপ্লে পড়বে না, কোনো সাইডে কাইতে হবে না, ডিসপ্লে ড্যামেজ হবে না। ডিসপ্লে ড্যামেজ কিভাবে হয়, ডিসপ্লে রেবন ড্যামেজ হয়। এখন এখানে খোলার পরে আমার কি ব্যাটারি কানেক্টরের উপরে শিল্ড থাকবে, ডিসপ্লে কানেক্টরের উপরে শিল্ড থাকবে, বিভিন্ন শিল্ড থাকবে যেগুলো আমার খোলার প্রয়োজন হবে কি না? জি স্যার তা আমি তো প্রথমেই ডিসপ্লে কানেক্ট শিল্ড খুললাম, ব্যাটারি শিল্ড করলাম, ডিসপ্লে শিল্ড করলাম, তারপর কোন কানেক্টরটা আগে খুলবো, ব্যাটারি কানেক্ট ব্যাটারি কানেক্টরটা আগে খুলবো। খোলার পরে আমি কি করব, ডিসপ্লে শিল্ডটা করে ডিসপ্লের কানেক্টরগুলি খুলবো। স্যার কইলা দিয়ে দিন। আপনি তো সবাই দিব আজকে। স্যার এক্সচেঞ্জ করবো আপনার সাথে স্যার, এক্সচেঞ্জ করবো স্যার। খোলার পরে কানেক্টর খোলার পরে আমি কি করলাম, এটা রাখিয়ে দিলাম। রাখিয়ে দেওয়ার পরে এই তো আমার ডিসপ্লে খুললাম। এখন মনে করেন ডিসপ্লে চেঞ্জ, এইসব ডিসপ্লে আইফোনের ডিসপ্লে চেঞ্জ অ্যান্ড্রয়েডের মতো এত সহজ না যে খুললাম আর একটা ডিসপ্লে নিলাম, গ্লু মারলাম, গ্লু পরিষ্কার করে লাগাই দিলাম, শেষ, ফিনিশ। আইফোনটার কিছু কাজ থাকে, সহজ কিন্তু কিছু কাজ থাকে এক্সট্রা। কি এক্সট্রা কাজ থাকে, যেগুলোর আপনার এই যে কি হোম বাটন থাকবে, নতুন ডিসপ্লে আনবেন সেগুলির এই হোম বাটন থাকবে না, এই হোম বাটনটা খুলে ওইটা লাগাইতে হবে নতুন যেটা আনবেন। প্লাস এয়ার রিসিভার যেটা আনবেন সেটাতে পুরানটা থেকে এয়ার রিসিভারটা খুলে নতুনটা লাগাইতে হবে। প্লাস অনেক সময় কিছু ক্যামেরার কি বলে এটা ঘরের মতো থাকে প্লাস্টিকের, সেন্সরে হোক ক্যামেরা হোক যেগুলো কিছু যদি কোনো ঘরের গার্ডের মতো থাকে সেই জিনিসগুলো নতুন ডিসপ্লের সাথে থাকবে না, সেগুলিও আপনার উঠায় তার সাথে লাগাইতে হবে। এখন কথা হলো যে এখানে স্ক্রু থাকে, যেমন এটা আছে হোম কিতে আছে হলো একটা দুইটা তিনটা, মনে করেন এই যে এই পাশে একটা আছে, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে, আর এই পাশে আছে একটা। স্ক্রু তিন সাইজের হইতে পারে। হইলে কি করবে, এই পাশেরটা খুলে এই পাশে রাখবেন প্রথম অবস্থায়, যাতে ভুলে গেলেও আমি স্ক্রুটা সঠিক জায়গায় লাগাইতে পারি। প্রথম এই পাশেটা খুলে এই পাশে রাখবেন, এই পাশে সামনে যেটা আছে খুলে সামনের পাশে রাখবেন, পিছনেটা খুলে তার পিছনে রাখবেন, যাতে আবার নিয়ে আবার জায়গা মতো বসায় স্ক্রুটা মারতে পারি। ভুল স্ক্রু কি লাগানো যাবে না, এক জায়গাটা স্ক্রু আরেক জায়গায় লাগানো যাবে না। লাগালে কি করতে হবে, লাগাইলে এই যে এটা ছিদ্র হয়ে যাবে। কোনোটা হয়তো 4 প্যাচের স্ক্রু আর কোনোটা হয়তো 2.5 প্যাচের স্ক্রু। যেটা 4 প্যাচের স্ক্রু সেটাকে যদি আপনি 2.5 প্যাচের স্ক্রুর জায়গায় দেন আপনি বুঝতেও পারবেন না, হালকা করে প্যাঁচাইতেছেন না, ওইটাও ড্রিল হইতে
নিচে চলে গেছে। যেহেতু এটা প্যাচ আছে একটা, এর জন্য আমি স্ক্রু দিয়ে টাইট দিইনি, হালকা করে দিছি না, হালকাতে প্যাচ কাটতে কাটতে ভিতরে ঢুকে গেছে, আমার ডিসপ্লেটা শেষ। ক্লিয়ার? তাহলে এইখানের এই 3টা স্ক্রু খুলে আমি হোম বাটনটা খুলে নতুনটা লাগাইতে হবে। প্লাস এখানে কটা স্ক্রু, এখানেও 3টা হবে, হ্যাঁ 1টা 2টা 3টা। এটা হলে এই পাশে একটা, এই পাশে 2টা, এই পাশে একটা তো এই পাশে রাখলাম, আর সামনে যেটা সামনে রাখলাম, পিছনেরটা পিছনে রাখলাম, সুন্দর মতো খুললাম। এখন অনেক সময় এই রেবেনগুলি যদি আঠা দিয়ে লাগানো থাকে, মানে আঠা করে লাগানো থাকে, সহজে খুলতে না পারেন, তখন থিনার দেওয়া যাবে না। কি করব, আমি তো ডিসপ্লে চেঞ্জ করব না, আমি গ্লু কাটি কত হিট দিয়ে, 220 দিয়ে, এখানেও 220 দিয়ে হিট দিয়ে একটু শেক করব, কতক্ষণ হিট হবে না, তারপর টুইজারটা আস্তে করে টান দিবেন, রেবন সব খুলে যাবে। বা ওই যে ক্যামেরার বা সেন্সরের যে খাপ থাকে, ওগুলিও সুন্দর মতো খুলে যাবে। ওগুলো তো আঠা দিয়ে লাগানো থাকে, ওই হিট দিবেন যখন, তখন ওই গ্লুটা ছাড়িয়ে দিবে, তারপর টুইজার দিয়ে আপনি হিট তো লাগবে এই পাশে, ওইটা তার গলবে না, হিট হয়ে কী করবে, গ্লুটা সফট হয়ে যাবে, তখন টুইজার দিয়ে খুলে আমি নতুন ডিসপ্লেতে সেট করব। এইভাবে হলো ডিসপ্লে সেট করতে হয়। সিস্টেমটা বুঝতে পারছেন? স্যার প্রিন্টার রাখলে বল কিচ্ছু না, Preheater প্রিহিটার, হ্যাঁ আপনি প্রিহিটারও রাখতে পারেন। আমি হরকান কেন বলছি, আমার ডিসপ্লেটা নষ্ট, আমি 200 হিট দিয়েও যদি ভালো ডিসপ্লেতে দিই তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা কোথায় থিনার? তো সাইডে ভিতরে না এখানে কেন থিনার দিতে না বলতেছি বলেন তো, এখানে এয়ার রিসিভার আছে, থিনার বা লিকুইড জাতীয় জিনিস গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না, স্যার এর জন্য থিনার দিবে না। আমি তো ওয়ে বলে দিতেছি, বুঝে নাই? আমার ডিসপ্লেটা নষ্ট, একবারেই নষ্ট, তাহলে আমি ডিসপ্লে চেঞ্জ করবো, তাহলে আমি এখানে হিট দিলে আমার সমস্যা আছে? আর যদি মনে করেন না এখানে আমার কি চেঞ্জ করব, এয়ার রিসিভার চেঞ্জ করব, ডিসপ্লেটা ঠিক রাখতে হবে, তাহলে থিনার মারেন, যে কোনো একটা তো চেঞ্জ করতেছেন আপনি। হয় আমার ডিসপ্লে ভালো, এয়ার রিসিভার ভালো না, আমি এয়ার রিসিভার চেঞ্জ করতেছি, তখন তো থিনার মারেন, আমার তো এয়ার রিসিভার নষ্ট, এখন নষ্ট, আমি থিনার দিলে তো সমস্যা নেই। এটা হলো টেকনিশিয়ানের বুদ্ধি, আমার কোনটাকে বাঁচাইতে হবে সেই অনুযায়ী আমি স্টেপ নিব, বুঝেন না? আমার দরকার ডিসপ্লে বাঁচানো, আমি থিনার দিব, আমার থিনার কীভাবে দিব তাও বুঝছে, এই জায়গায় কিন্তু ডিসপ্লে নাই, এটা এলসিডি ডিসপ্লে, থিনার এইখান দিয়ে ডাইলা দিব না, একটু নিয়ে কটন বার দিয়ে নিয়ে এই যে রেবন থাকবে, রেবনের সাইড দিয়ে হালকা করে ঘটবো, যাতে এটা প্লাস্টিকেই থাকে, ডিসপ্লের কাছে না আসে। পরে কিন্তু আবার ভুল করেন না যে স্যার বলছে চেঞ্জ করতে যেই থিনার ডাইলে, এতক্ষণ বলছি কষ্ট করে, লাস্টে থিনার দিছি ডাইলে, এরকম করেন না আবার। থিনার দিয়ে কেন রিসিভার পরিষ্কার করবেন? আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করেন, শুকনা ব্রাশ দিয়ে করেন, সুই দিয়ে করেন, থিনার দিয়ে কিছু হয়নি তো, যাক বাচ্চা, কিন্তু সিস্টেম এটা না। ঢাইলে দিছিলেন? গুলিস্তান হ্যাঁ, কিছু হয়নি, যাক ভালো করছেন, যাক হয়নি হইতে কতক্ষণ, ঠিক আছে না, হইতে কতক্ষণ জানেন না, দেখে ঘটাঘাটি করে ঠিক হয়ে গেছে, যাক এটা করা যাবে না, হয়নি দেখে যে হবে না এমন তো না, বুঝেন নাই? তাহলে কি আমি এই যে কথা কি আসলো, আমি ইয়ার রিসিভারও চেঞ্জ করতে পারবো না? আমি একটা ডিসপ্লেতে যা যা আছে, কি কিছু বলবেন? স্ক্রুড্রাইভার কোথা থেকে পাবো আমি? এরকম স্ক্রুড্রাইভার যা আছে এগুলি দেওয়া যাবে না, না অসম্ভব, এটা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। হ্যালো, তাহলে ডিসপ্লে কি যে কোনো কিছু আমরা পাস করতে পারবো? স্ক্রুটাই তো ভেজাল, টেকনিকও বলে দিলাম, প্রথম এইভাবে ভাগ করে নেবেন, নিয়ে বেশি স্ক্রু থাকে না, 3টা স্ক্রু থাকে এগুলিতে,
কোনো ব্যাপার না। দ্বিতীয়ত কি, দ্বিতীয় হলো আমাদের কি বলছিলাম, ব্যাটারি। এই যে ব্যাটারি সেম মনে করে কাল্পনিকভাবে এটা হলো আমাদের ইনটেক ব্যাটারি, কখনো খোলা হয় না, কিন্তু এটা পাটা পাটা সব খুলে যাবে। আসার খাইছে, এমন আসার খাইছে। তাহলে স্যার ডিসপ্লে ব্যাটারিটা দিয়ে দিন। ডাইরেক্ট 500 টাকা দেন। স্যার এই যে ব্যাটারি, স্যার ব্যাটারি আছে স্যার, খালি এক্সচেঞ্জ করুন। এক্সচেঞ্জ? এটা কি মানি এক্সচেঞ্জ? এই ফোন এক্সচেঞ্জ স্যার মনে কম করেন। পড়ে যাচ্ছে, এটাই এক্সচেঞ্জ। কি? হ্যাঁ স্যার, শুনুন, এটা মালিক আমি না, এটা মালিক আমি না। তাই আমি যদি 5,000 টাকা দেন তাও আমি দিতে পারবো না। বললাম শয়তানি করলাম। যাই হোক, শুনেন, এখন শুনেন, না না পারি বলি। ব্যাটারি, হ্যালো, ব্যাটারি যদি ইনটেক হয় তাহলে নিচের অংশটা আছে না, জি স্যার। নিচের অংশ যে জায়গায় থাকবে দেখবেন যে এই পিছন থেকে একটা গ্লু আঠার মতো একটা টেপ লাইগে এসে এখানে ঘুরে থাকে। জি স্যার, তিনটা থাকে, দুইটাও থাকে, দুইটা ছিল। সাইজ অনুযায়ী, ব্যাটারি সাইজ অনুযায়ী, কোনোটা 3টা কোনোটা 2টা থাকে। তখন কি করবেন, ওই গ্লুটা টুইজার দিয়ে একটু আলগা করবেন, করে প্যাঁচাবেন, কোনো থিনার দিবেন না। থিনার দিলে কি হবে, গ্লুটা মেল্ট হয়ে যাবে, বডির সাথে আটকে যাবে, তখন টান দিলেও ওটা ছিঁড়ে যাবে, আসবে না। আর যদি আপনি ঘুরান, আস্তে আস্তে করে পেঁচে আসে পড়বে, তখন ব্যাটারিটা খুলে যাবে। আর যদি মনে করেন কোনো কারণে ঘুরে থেকে ছিঁড়ে গেছে, তখন আপনি কি করবেন, থিনার দেন। আমার ডিসপ্লেতে তো থিনার সমস্যা, আমার বডিতে তো থিনারের সমস্যা নাই, আমি 4-5 দিয়ে থিনার দিয়ে দিব ডাইরেক্ট। দেওয়ার পরে ব্যাটারি ওপেনার ব্যবহার করতে হবে অবশ্যই। এবার যদি চারা দিয়ে উঠাতে যান, অবশ্যই ব্যাটারি ওপেনার ব্যবহার করতে হবে প্লাস্টিকের, কালো কালার, সবুজ কালারের পাওয়া যায়। মাথা দিক দিয়ে চুপকা থাকে, আর এই নিচের দিক দিয়ে দেখবেন যে এরকম শাবলের মতো থাকে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? 3 কোণা না, সোজা সোজা থাকে। এরকম করে বাঁকা থাকবে। চিকন হয়ে যায়। শাবল চিনেন? জি স্যার, একটা আছে। শাবলই তো কয় কোণা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাষায় শাবল কয়, আপনাদের কি কয় জানেন? শাবল কয় না? ওই শাবলের মতোই, মানে এটা প্লাস্টিকের এরকম সাইজে থাকে। ব্যাটারি ওপেনার আপনি যে কোনো জায়গা থেকে, দোকান থেকে, অ্যাক্সেসরি দোকান থেকে কিনতে পারবেন। ব্যাটারি ওপেনার দিয়ে খুলবেন, কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে আমাদের এই ব্যাটারিতে কাজ করা যাবে না, ফুটে যাবে, ফুটে বোম, মিনি বোম এটা। হ্যাঁ হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি। স্যার সেদিন বাঁকা হইলে সমস্যা নাই, গুতা মারতে কয়নি তো, হ্যাঁ স্যার। এটা তো গুতা মারা হইতেছে। লোহাটা দিয়ে চারা দিচ্ছেন না, এক সাইড দিয়ে গুতা খাইছে। গুতা খাবেন যখন, তখন ওটার ভিতরে কি আর্থিং করার পরে বাস্ট হয়ে যাবে বা আগুন ধরে যাবে, যে কোনো একটা কিছু হবে, বিপজ্জনক। অনেক ভিডিও দেখেন যে এরকম খুলতে গিয়ে আগুন ধরে গেছে, ফেলা দিয়েছে পুরো ফোনটা। ফোন তো কাস্টমারের, কত 13 Pro Max, বিল করছেন কত, 1,500, 2,000, 3,000, তারপরে চূড়াটা কত বড়, একটা 50 টাকা দামের কি ওপেনারের জন্য। আপনি যদি পারফেক্ট টুলস রাখেন, আপনার বিপদ 99% কমবে। আর পারফেক্ট টুল না ব্যবহার করেন, তার 99% বিপদ আপনার গাড়ি থাকবে। 50 টাকা, 100 টাকা, এই 2,000 টাকার জিনিস, একটা আইফোনের কাজ করলে একটা টুলসের দাম উঠে যাবে 2,000 টাকা, 1,800, 2,000 টাকা, যার কাছে যেমন পারে, ঠিক আছে। তাই এই একটা জিনিসের দাম আপনার একটা কাজ করলে উঠে যাবে, কিন্তু একটা দিয়ে কাজ করবেন যতদিন, লাইফ টাইমও কাজ করা যায় ঠিক মতো। কি দাম, মানে ডিসপ্লে যদি আপনার 7,000 টাকা হয়, আপনি বিল করবেন 11,000 টাকা নিচে না। যদি রিকোয়েস্ট করে 500, 1,000 টাকা কমান, তাও 3,000 টাকা লাভ। আমি 14 Pro Max 5,000 টাকার নিচে লাভের কাজ করি না। 14, 13 Pro Max, 13 Pro Max 3,000, 3,500 টাকা লাভের করি, শুধু ডিসপ্লে। শুধু ডিসপ্লে চেঞ্জ। হ্যাঁ, ভালো কথা। এর মধ্যে আবার ভাগ আছে। কিরকম ভাগ?
আমি যেটা বিল বললাম এটা শুধু ডিসপ্লে চেঞ্জ। এখন বলবে যে আননোন পার্টস শুনছেন? মানে আমি যে আইফোনটা কি, আইফোন অ্যান্ড্রয়েডের মতো না। আইফোন হলো একটা মানব হিউম্যান বডির মতো। এই যে আপনাদের জুনিয়র ভাই দুষ্টু নাম্বার 1 জান কি যে আইফোন হচ্ছে হিউম্যান বডির মতো, মানে আমাদের চোখ, আপনার চোখ লাগে আমার খুললে আমার চোখ লাগালে কাজ হবে না স্যার। পাঁচ চিনে আমাদের বডির রক্তের গ্রুপ বিভিন্ন হরমোন সব এক প্রোগ্রাম এক করা, যার কারণে আমাদের হঠাৎ করে চেঞ্জ করা যায় না। চেঞ্জ করতে হলে অনেক পরীক্ষা নিরীক্ষা কাজের মাধ্যমে তারপর চেঞ্জ করতে হয়, হয় না? এই যে রাখেন না, এটা সেট করে রাখেন, এটা দিয়ে আপনি সবাই খোলাবো। শুনেন ইম্পর্টেন্ট কথা বলতেছি। জি স্যার। আননোন পার্টস আসলে তখন এটা সমাধান হলো ডিসপ্লের ক্ষেত্রে বলতেছি। ডিসপ্লেতে একটা আইসি থাকে এবং সব কিছুতেই ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, বিভিন্ন জিনিসের জন্য ইইপি রোম থাকে। আইফোনের ইইপি রোমের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল ইরেজেবল রিডেবল না প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। হ্যাঁ ইইপি রোমে কি থাকে, এক একটা সেকশন, মনে করেন এক একটা ক্যামেরার জন্য আলাদা ইইপি রোম থাকে, ডিসপ্লের জন্য আলাদা, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা, যার ইনফরমেশনটা এই ব্যাটারি যে এই ডিভাইসের এই তথ্যগুলি ওই ইইপি রোমের ভিতরে থাকে। যার কারণে যখন আমি নতুন একটা ব্যাটারি লাগাই তখন এই ব্যাটারিটাকে আমাদের বডি চিনে না, এই ডিভাইসটা চিনে না, এর জন্য বলে আননোন পার্টস। হ্যাঁ আননোন পার্টস লেখা হবে। এখন কথা হচ্ছে আপনি ডিসপ্লে থেকে ডিসপ্লের ওই আইসিটা খুলে যদি লাগায় দেন আবার নতুন ডিসপ্লেতে, তখন বডি আবার চিনবে, হ্যাঁ এটাই আমার ডিসপ্লে। অনেকে ডিসপ্লে চেঞ্জ করে, ইউটিউব দিয়ে চেক করে, দেখা যায় অরিজিনাল ডিসপ্লে না, ডিসপ্লে চেঞ্জ হয়নি, ব্যাটারি চেঞ্জ হয়নি, কোনো কিছু চেঞ্জ হয়নি, সব ঠিক আছে, কিন্তু তার অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পারছেন? কারণ তার ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়েছে। এই ইনফরমেশন দিয়ে দেওয়ার আইসির কাজটা আপনারা নিজে হাতে এখন করবেন না। এটা মার্কেটে মনে করেন কেউ না কেউ করে, যে একজন মানুষ করে, তাদের দিয়ে তাদের সাথে সম্পর্ক রাখবেন, এই কাজটা করে দেন, সে হয়তো আপনার থেকে 1000-1200 টাকা বিল রাখবে। আপনি এটার জন্য আলাদা কাস্টমারের সাথে কথা বলবেন যে ডিসপ্লে চেঞ্জের জন্য আমার এত টাকা লাগবে। সে যদি বলে আননোন পার্টস আসবে, আননোন পার্টস তো আসবেই, আর যদি আননোন পার্টস রিমুভ করে দেওয়া যাবে এর জন্য আমার বিল লাগবে আর 2000 টাকা। এটা ভাই কাজ করে আনতে হবে। এটা আপনি যেখানেই করান তাকে বুঝাইতে হবে যে শুধু আমার কাছে না, আপনি যেখানেই যান সেখানে এইটা চেঞ্জ করার জন্য আপনাকে 2000 টাকা পে করতে হবে। ঠিক আছে? বুঝায়, একটা মানুষকে বুঝাইলে সে অনেক কিছুই দিতে রাজি হবে। আর হঠাৎ করে বলবে না ভাই হয় না, আননোন পাস করতে গেলে 2000 টাকা লাগবে। না, আইসি চেঞ্জ করতে হবে। অ্যাডভান্স যখন আপনি করবেন তখন আইসি লেভেলের ওই কাজটা আপনার হাতে তখন নর্মাল থাকবে, কিন্তু বেসিকে আপনাদের স্ক্রিনটা সেই পরিমাণ না। এর জন্য আমি বলতেছি যে আপনি আইসি 2000 টাকা বাঁচানোর জন্য, 2000 টাকা না 1000-1200 টাকা বাঁচানোর জন্য ওই কাজটা করবেন, আর ডিসপ্লেটা নষ্ট করে ফেলেন। হিট দিয়ে করতে হবে না, এটা প্রসেস সিস্টেম আছে একটা, ওই প্রসেসগুলো আপনারা জানেন না এখন। কথা বুঝতে পারছেন? অ্যাডভান্স করলে তো অবশ্যই পারবেন, কিন্তু এখন বেসিক থেকে করে যায় করতে যান না, তাহলে হবে কি জরিমানা লাগে যাবে। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। ব্যাটারিটা যে সিআইডি একটা আমাদের যে সিআইডি আছে ভিওনাস প্রো, এটাকে বলে ভিওনাস প্রো। এই ডিভাইসটা দিয়ে আপনি ব্যাটারি আগের ব্যাটারির যে ইনফরমেশনটা সেটাকে রিড করবেন, ওই মেশিনে রিড করবে। রিড করার পরে মার্কেটে একটা চিপ পাওয়া যায় 500 টাকা দাম, ব্যাটারির চিপ, জেসিআই চিপ বলে ব্যাটারির। এই 500 টাকার চিপ কিনা ওই চিপের মধ্যে ওই ইনফরমেশনটা রাইট করতে হবে। রাইট করার পরে ওই চিপটা কীরকম, দুই পাশে দুইটা কানেক্টরের মতো থাকে, একটা লাগবে হলো ব্যাটারির সাথে, একটা লাগবে বোর্ডের সাথে। যেইটা ব্যাটারির যে কানেক্টরটা বোর্ডের সাথে লাগতো সেই কানেক্টরটা ওই চিপের সাথে লাগবে। চিপের মাথায় আরেকটা কানেক্টর থাকবে যেটা ব্যাটারির সাথে বোর্ডের সাথে লাগবে। হ্যাঁ, বুস্ট মানে হলো ধোঁকাবাজি। অরিজিনাল বুস্ট করা শিখেছি আপনাদের, যেভাবে ব্যাটারি বুস্ট করা ওটাকে একটা বুস্ট বলে। এটা অ্যাকচুয়ালি মার্কেটে বুস্ট বলতে কি বোঝায়,
মার্কেটে বলতে বুঝাইতেছে যে ব্যাটারি হেলথ বাড়া দেন, ব্যাটারি নতুন ব্যাটারি মানে সেট ব্যবহার অল্প কিছুদিন হয়েছে। আপনি একটা 13 Pro Max 12 মাস ধরে ব্যবহার 14 মাস ধরে ব্যবহার করতেছেন, আপনি হেলথ কমছে কত 10%। এটা কি বিশ্বাসযোগ্য? ইম্পসিবল। হয়তো কারো ব্যাটারি পার্সেন্টেজ নামে গেছে 67-এ, ব্যাটারি 67-এ নামা মানে ব্যাটারি যথেষ্ট পরিমাণ খারাপ, 2-3 ঘন্টার বেশি 3 ঘন্টা বেশি টিকে না ওই ব্যাটারি। কিন্তু আপনি এটাকে বুস্ট করায় কি করলেন, বাড়ায় দিলেন 89, তখনই বুঝে যাবেন। শুনেন, থিওয়ার টুলে ঢুকাইলে নকল কিনা মানে বুস্ট করা কিনা এটা বুঝতে পারবেন না, কিন্তু অ্যাক্টিভ কত তারিখ থেকে হয়েছে সেই ইনফরমেশনটা তো আপনি পাবেন। ওই সময়টা দেখলেই আপনি বুঝতে পারবেন। এতটুকু সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো, এটা কাস্টমার যারা কিনে তারা যাদের ধোকা দেওয়া হয় তারা তো বুঝতে পারবে না। আমরা জানি যে কত এমএএইচ খরচ দিতে পারে, এটা আমাদের ধারণা আছে যে ব্যাটারি ব্যবহার হবে, ব্যাটারি প্রতিদিন ব্যবহার হইতেছে মানে কি তার এমএএইচ ধীরে ধীরে কমতেছে। এটা কোনো অপশন নাই যে এমএএইচ কমবে না, এমএএইচ ধীরে ধীরে কমবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, ওই ডিওনাস প্রোটা আবার 82,000 টাকা দাম, ঠিক আছে? ঘুমাইলে ঘুমাক, থাক ঘুমাক, কথা যাতে না বলে। কারো যদি দরকার না হয় আইফোনের, সে আইফোনের ক্লাস করবে না, এটা আমার কিছু বলার নেই। এটা হলো শেষ সময় যদি কারো মনে হয় না আমার এটা দরকার নাই, ফাইন, আমার ক্লাসে কথা না বললে চলবে। হ্যাঁ, অনেকেই এখানে আসে যে নিজের ক্যারিয়ার করতে না, মনে করছে শেষ, এরপরে বাপ মায়ের থেকে আবার 5-10 লাখ টাকা নিমু, দোকান করুন, দোকানে তো করুন না, দোকানের মাল ওঠামো 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে কি কক্সবাজার ট্যুর দিয়ে বুঝেন না? না তুই একটু ইন্ডিয়াতে ঘুরে এলাম, ইন্ডিয়া তো বন্ধ, পাকিস্তান থেকে ঘুরে এলাম। আচ্ছা থাক, ওই সময় না যাই আমরা, যার যার ইচ্ছা। তাহলে কি ব্যাটারি খুলতে পারবো? সিস্টেম বুঝতে পারছেন? শুনুন, ব্যাটারি তো খুলবো কখন, যখন ব্যাটারি নষ্ট, তখন, অথবা ব্যাটারিতে বুস্ট করতে হবে। এখন কয়েকদিন আগে ওই যে আমি একটা সেট কিনে দিয়েছি সাকাল্লা স্যারের, আইফোন 13 34,000 টাকা দিয়ে, 34,000 টাকা, ফ্রেশ কন্ডিশন, বডি সব ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো খোলা হয়নি। হ্যাঁ, ব্যাটারি হেলথ ছিল না 89। তাহলে আবার ওই যে বেসবে সে বলতেছে ফোন কখনো খোলা হয়নি, সব অথেন্টিক। তা আমি ইউটিউব থেকে চেক করলাম, হ্যাঁ ঠিকই অথেন্টিক। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অথেন্টিক, তা এখন আসেন, আপনি তো 35,000 টাকা দিয়েছিল, দাম ফিক্সড হয়েছে অনলাইনে 34,000 টাকা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন আমি ফোন খুলব, ফোন যদি খোলা না থাকে ভিতরে, আমি তো চেক করতে পারবো। ফোন খোলা না থাকে তাহলে আপনারা, আমি আরও 1,000 টাকা বাড়া দিব, আর ফোন খোলা হলে আমি আরও 3,000 টাকা কম দিব। তখন কই না ভাই, যেমন আছে এমন আমার 34,000। আমি ব্যাটারিতে বুস্ট করা, ব্যাটারি 100% বুস্ট করা, কিন্তু কথা সেটা না। কথা আমি খুলে দেখছি ব্যাটারি একটা নতুন ব্যাটারি দিচ্ছি, ওর ব্যাটারি আমরা তো বুঝি যে এমএস কমে গেছে ব্যাটারি, আমি যদি একটা নতুন ব্যাটারি দিই সে আবার ভালো মতো সার্ভিস দিবে। হয়তো সেটার অরিজিনাল ব্যাটারি না, কিন্তু সেটার অরিজিনাল ব্যাটারি যদি খারাপ থাকে তাহলে কি আমার ভালো, খারাপটা ভালো নাকি নতুন একটা ভালো ব্যাটারি লাগানো ভালো? নতুন একটা। তাহলে ওই ব্যাটারি লাগাইছে, আবার কি করছে, ওই সার্কিট ব্যবহার করছে, করে বুস্ট করে এনে দিছে। কথা বুঝতে পারছেন? তাইলে ও বরঞ্চ আমার খরচ কত 2,000 টাকা বাঁচাই দিছে না, ও জানতো। ওরা বলছি যে আমি ট্রেনার, আমি কিন্তু সব চেক করে নেব। ও মনে করছে ওই ইউটিউব দিয়ে চেক করবে, তারপরে সব ওকে দেখবে, ঠিক আছে। কিন্তু আমরা তো একটা মেজারমেন্ট বুঝি, সবাই আমরা যারা এই সেক্টরে আছি আমরা তো মেজারমেন্ট বুঝি যে কত টাইমে কত কি হইতে পারে। তো এইটাই ব্যাপার, যদি আপনি বুস্ট করা একটা অরিজিনাল, একদম অরিজিনাল অথেন্টিক ব্যাটারিতে আপনি কোথাও পাবেন না। আইফোন কোম্পানির ব্যাটারি পাবেন না, কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি পাবেন। যেমন আমাদের এখানে বসি টেলিকমে বেচে ভালো কোয়ালিটির ব্যাটারি আইফোনের, তারপরে এনআর টেলিকমে বেচে। ওই যে হিট রেজিস্ট্যান্স টেপ বললাম না, এটাও কি হয়, এই যে এটা থাকে হলো এই যে বডির এই পাশ দিয়ে বসে, চারপাশ দিয়ে হিট রেজিস্ট্যান্স টেপটা বসে। কেউ যদি কাস্টমার আসে বলে ভাই আমারটা ওয়াটারপ্রুফ করে দিতে হবে, সেট তো খুলবো, আমি তো ব্যাটারি চেঞ্জ করবো, কিন্তু আমারটা ওয়াটারপ্রুফ করে দিতে হবে।
আপনি তাকে সুন্দর মতো বুঝায় বলবেন ভাই ওয়াটারপ্রুফ বলতে কিছু হয় না আসলে। কোম্পানি যখন সেটটা বানায় তখন ওয়াটার রেজিস্ট্যান্স করে বানায়, তাকে রেজিস্ট্যান্স জিনিসটা বুঝবেন। আমরা তো বুঝি রেজিস্ট্যান্স মানে কি, বাধা প্রদান করা, একটা সীমিত লিমিটেড পরিমাণে বাধা পরিমাণ করতে পারে সে। আপনি বলবেন যদি এটা ওয়াটারপ্রুফই হতো তাহলে তো আমি যদি সাগরেও ফেলা দিই বা নদীতে ফেলা দিতাম বা পুকুরে ফেলা দিই তাহলে তো সেটার ভিতরে পানি ঢোকার কথা ছিল না। কিন্তু এটা একটা নির্দিষ্ট পরিমাণের পরে পানি রেজিস্ট্যান্স করতে পারে না, ওয়াটারপ্রুফ থাকে না। কোম্পানি বলে 3 মিনিটের পানি পরে আর ওয়াটারপ্রুফ থাকবে না, বা 30 মিনিটের পরে ওয়াটারপ্রুফ থাকবে না। তার মানে কি এটা ওয়াটারপ্রুফ না, এটা ওয়াটার রেজিস্ট্যান্স। সেটা বলতেছি। তা আপনি এই ওয়াটার রেজিস্ট্যান্স বলার পরে সুন্দর করে তো যখন বুঝাইতে পারবেন তাকে, তখন বলবেন হ্যাঁ ঠিক আছে তাই এটা করে দেন। তখন বলবেন হ্যাঁ এটা অবশ্যই দরকার আছে। তার মানে ওয়াটার প্রুফ হয় না দেখে যে এটা দরকার নেই তা না। আপনি হঠাৎ করে বৃষ্টি রাস্তায় হাঁটতেছেন, বৃষ্টি হয়েছে, পানি আপনার গড়ার করা গেলেও আপনার এই ভিতরে ড্যামেজ হবে না, ওয়াটার ড্যামেজ। বা আপনি কথা বলতেছেন, আপনি ঘামে গেছেন, ঘামের কারণে এই হালকা যে ভাব বা পানি ঘাম যাইতে পারে, এর কারণে আপনার কোনো ওয়াটার ড্যামেজ হবে না। এগুলি থেকে আপনার প্রোটেকশন পাবেন। তখন ওইটা আপনি একটা ভালো টেম্পারে যদি একটা ওয়াটার রেজিস্ট্যান্স কিনেন তাহলে 200 টাকা পড়বে। আর যদি ভালো মান না, টেম্পার কম, খারাপ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ ওয়াটার রেজিস্ট্যান্স টেপ নেন, সেগুলি 100 টাকা 120 টাকাও পাবেন। কিন্তু সেগুলি ব্যবহার করবেন না আপনারা। কারণ কি, ওগুলি ব্যবহার ওটা যখন বসাবেন না, ওটা কীরকম থাকে, একটা ফ্রেমের মতো থাকে। ফ্রেমের এই পাশে একটা প্লাস্টিক থাকে, এই পাশে একটা প্লাস্টিক থাকে। এক পাশেরটা উঠায় বসাবেন, বসানোর পরে দ্বিতীয় পার্টটা উঠাইলে পরে আপনি যদি যেগুলির টেম্পার খারাপ হয়ে যায় সেগুলি দেখবেন আঁকা বাঁকা হয়ে গেছে ওই দ্বিতীয় প্লাস্টিক উঠানোর সময়। সেটাকে আবার যখন টুইজার দিয়ে ঠিক করতে যাবেন, টুইজারের সাথে লাগিয়ে ট্রাই করবেন, মানে ঠিক মতো পারফেক্টভাবে সেটা যে বর্ডার হওয়ার কথা সেই বর্ডারটা হইতে পারবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? এর জন্য আমার একটা কি লাগবে, ভালো টেম্পার, যেগুলি মেয়াদ আছে এরকম ভালো সব জায়গায় পাওয়া যায় না। ওই যে এনআর টেলিকম বললাম, এনআর টেলিকম আর বসি টেলিকম, এই দুইটা টেলিকমে আপনার আইফোনের প্রোডাক্টগুলি ভালো পাবেন। ঠিক আছে? যদি আপনারা এইখানে থাকেন, আশেপাশে থাকেন, ঢাকার মধ্যে থাকেন, দোকানের জন্য মাল নিতে আসেন, তাহলে এসব জায়গা থেকে এক এক জায়গা থেকে এক এক ধরনের জিনিস পাওয়া যাবে। মোতালেব প্লাজা, হ্যাঁ। গুলিস্তানের খবর আমি জানি না, গুলিস্তানের কোথায় কি পাওয়া যায়, শুধু আমি মাদারবোর্ড বা সার্কিট বোর্ড বা বিভিন্ন জিনিস এগুলির খবর জানি। ওই যে এমনি ডিসপ্লে আমি কোনো গুলিস্তান থেকে কিনা এখানে জানি আমি বেশি দাম, কিন্তু এখান থেকে একটা কোয়ালিটি অবশ্যই একটু ভালোটা রাখ। কীরকম ভালো, বাছাইকৃত মাল রাখ। একই জায়গার মাল আসতো সব জায়গায়, তার মধ্যে একটু বাছাইকৃত মালগুলি মোতালেব প্লাজা রাখে, কারণ ওরা প্রাইস নেয় বেশি। এটাই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের মতো কোয়ালিটি গেইন করেন। আপনি 10 টাকা বেশি নিলেও কাস্টমার খুশি হবে যদি আপনি বুঝাইতে পারেন তাকে। কাস্টমার বুঝবে যে আমি দিলেও আমি জিততেছি, কেউ হাইটটা 10 টাকায় বেশি দিবে না। তাকে যখন বুঝাইতে পারবেন যে না আমার কোয়ালিটি ভালো, আপনার অন্য জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেন, তখনই সে বিশ্বাস করে দিবে। ঠিক আছে? তাহলে ওই 200 টাকাতে যখন কিনলেন, খরচ 200 টাকা, সুন্দর মতো লাগা সেট করে দিলেন। ডিসপ্লের আরেকটা অংশ এটা যে ওয়াটার রেজিস্ট্যান্স করে দিল, তাহলে বলবেন যে 1000 থেকে 1500 টাকা দিন শুধু ওয়াটার রেজিস্ট্যান্স সেট দিন। কত? 1000 থেকে 1500, ওই 200 টাকা খরচ, বাকিটা আপনার প্রফিট। এত দেরি করে হ্যাঁ, আচ্ছা বসেন। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা ডিসপ্লের যাবতীয় ব্যাপারগুলি বুঝতে পারছি, ব্যাটারিটা বুঝতে পারছি। তারপরে হলো কি আমাদের ক্যামেরা, মনে করেন ক্যামেরা চেঞ্জ করবো। ক্যামেরাও কিছু না, ক্যামেরা ওই যে ক্যামেরা আননোন পাস দেখায়, পুরান ক্যামেরার ইনফরমেশনটা কি করে ওই বিএনএস প্রোতে রিড করতে হয়, রিড করে নতুন ক্যামেরা রাইট করে দিতে হয়। রাইট করে দিলে তখন ওইটা দেখায় কি এই ক্যামেরারই, এই ডিভাইসেরই ক্যামেরা হিসেবে কাজ করতে পারে। ক্যামেরা কিন্তু বিল আছে ভালো। যে ক্যামেরা কিনতে আপনার 3000 টাকা লাগবে, ওই ক্যামেরার বিল নিম্নতম 6 থেকে 6500 টাকা। কিনা যদি শুধু ক্যামেরাটা কিনতে 3000 টাকা লাগে, তা আপনার ওটা বিল 6000 টাকা, 6500 টাকা, এবং লাভ বেশি।
কীরকম লাভ বেশি? আপনার ক্যামেরা হয়তো একসাথে প্যাকেজ 13 Pro Max একসাথে 3টা ক্যামেরা, কিন্তু ওনার ওয়াইড ক্যামেরাটা নষ্ট। আপনি তাকে একটু কমাই দেন, আপনার কিনা পড়ছে কত 3,500-4,000 টাকা, 4,000 টাকা ধরেন, আপনি তাকে বিল করেন 6,000 টাকা। আপনি তো একটা ক্যামেরা লাগাইতেছেন, বাকি 2টা ক্যামেরা আপনি স্টকে থাকতেছে, আরেকজন আপনার ব্যাক ক্যামেরাটা নষ্ট, ওই ক্যামেরা তার কাছে বের করেন, ওই সময় তার পুরোটাই প্রফিট। বুঝছেন? এটা হলো সিস্টেম। অ্যাভারেজ হিসাব করতে হবে যে আমাকে স্টকে আছে, স্টকে থাকলে এক ধরনের বিল, স্টকে না থাকলে আরেক ধরনের বিল। যখন স্টকে আছে আমার 2টা, একটা দিয়ে দিছি আরো 2টা আছে, 2টার মধ্যে একটা কাস্টমার আসছে, আপনি দেন না 4,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকা, যেরকম কথা বলে বুঝেন। এমনি সিঙ্গেল দিলে কত 6,000 7,500 টাকা বিল করতেন, সে জায়গায় আপনি অন্য দোকানে গেলে কত বললেন 6,500, আপনি বললেন 5,500, বলবেন অথেন্টিক ক্যামেরা দিয়ে দেবো, সেট খোলা ক্যামেরা। এ কথা বললে আপনার কাছে এমনি কাজ করাবে এবং জেনুইনলি এটাই দিবেন। সেট খোলা ক্যামেরা দিতে পারবে না, অন্য ক্যামেরা, এগুলি তার ক্যামেরা তো কপি ক্যামেরা পাবে না, এগুলি হলো সেট খোলা ক্যামেরাই থাকবে সব। কপি ক্যামেরা নাই, আইফোনের কপি ব্যাটারি আছে, কপি ক্যামেরা পাবে না, অরিজিনাল ক্যামেরা। অরিজিনাল ক্যামেরাই আরেকটা সেটের ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ পাবেন, ওখানেই পাবেন, ওগুলিতে পাবেন, যাবতীয় যত প্রোডাক্ট আছে পাবেন, আরও আছে অনেক। ঠিক আছে, আরও এইসবের জন্য ক্যামেরা ট্যামেরা হাবিজের জন্য ওইসব হলো অ্যাক্সেসরিজ, সেটা কথা বললাম, ওগুলো ওখান থেকে ভালো। আর ক্যামেরা ডিসপ্লে এগুলির জন্য আরও অনেক দোকান আছে। ঠিক আছে, যাই হোক, তা ক্যামেরা কি আছে, ক্যামেরায় স্ক্রু থাকে 3টা, আমি দেখাই দিব। ক্যামেরার টিন থাকে 3টা, তিন একটা থাকে, 3-এর উপরে 3টা স্ক্রু থাকে, ওই 3টা স্ক্রু খুলে ক্যামেরার রেবনটা খুলে, ক্যামেরা কানেক্টর খুলছেন না আপনারা অ্যান্ড্রয়েডের, ওরকম কানেক্টর খুলে আবার বসাই দিলে রিড রাইট করে বসাই দেবেন, বাস কাজ শেষ। কথা বুঝতে পারছেন? শুধু দরকার কি V1S Pro কেনার দরকার নাই, মার্কেটে কেউ না কেউ একজন আছে যে কিনা মেশিন কিনে কাজ করতেছে, তাদের সাথে সক্ষতা রাখে, 500 টাকা দেন রিড রাইট করার জন্য। আর ট্রুটোনটা ডিসপ্লে চেঞ্জ করলে যদি ওই ডিভাইসটা 18 iOS ভার্সন সাপোর্টেড থাকে, তাহলে ফ্ল্যাশ দিলেই ট্রুটোন ঠিক হয়ে যাবে। টুটনটা কি স্যার? ট্রুটোন হলো এই যে আপনার এই যে ডিসপ্লে রেজুলেশন, যে টোটাল একটা মানে এটা ম্যানেজমেন্ট যে করতেছে, এটা হলো ট্রুটোন। ঠিক আছে, ডিসপ্লের ক্ষেত্রেও কি সেম করতে হবে? হ্যাঁ ডিসপ্লের ক্ষেত্রেও কি সেম? ডিসপ্লে কে কি স্যার ওই না, ওটা আইসি চেঞ্জ করলেই হয়ে যাবে, সব কিছু করা যাবে। তার নতুন ডিসপ্লের সাথে তো আইসি থাকে। হ্যাঁ ওকে, আজকে না তো কি জানি বলতেছিলাম, ট্রুটোন হলে যদি iOS ভার্সন 18 সাপোর্ট থাকে তখন এটা ফ্ল্যাশ দিলেই ক্লিয়ার, আর না হইলে ট্রুটোনও ওই V1S Pro দিয়ে, যেটা 18 ভার্সন সাপোর্ট না, সেগুলি ঠিক করতে হলে আমার V1S Pro দিয়ে এই যে টাচের যে রেবনটা আছে ডিসপ্লে, সেটা রিডাইরেক্ট আগের টাচের ডিসপ্লে টাচের যে রেবনটা থাকে সেটা ওই ট্রুটোনের সার্কিট থাকে একটা। এগুলি আপনার আসলে V1S Pro ব্যবহারটা যারা অ্যাডভান্স করবেন, সোজা কথা আইফোনের এখন তো চেঞ্জিং বলতেছি, এখানে করেন আইফিক্স ফার্স্ট থেকে করেন আর যেখান থেকেই করেন, যদি অ্যাডভান্স কাজ করেন তখন আইফোনের ডিটেলস আরও অনেক বেশি। আমি বলবো না যে 100% করতে হবে, আমি বলবো না, এটা তাহলে মিথ্যা কথা বলা, আমি আপনাদের মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। আপনি 100% কোনোদিনই কোথাও শিখে বাড়িতে পারবেন না, করতে করতে শিখবেন, কিন্তু ওই যে করতে যাবেন সেই জন্য তৈরি করতে নিজেকে আপনাদের আরও অ্যাডভান্স কাজ করতে হবে, যদি আপনারা আইফোনের ডিপ লেভেলের কাজ করতে চান এবং অ্যান্ড্রয়েডেরও ডিপ লেভেলের কাজ করতে চান। আপনারা এখন পরিপূর্ণভাবে উপযুক্ত, আগামী 6 মাস এই সেক্টরে থাকার পরে আপনার প্রত্যেকে 50 থেকে 70,000 টাকা ইনকাম করার মতো উপযুক্ত, কিন্তু আরও 6 মাস থাকার পরে সেক্টরে লাগিয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এখনই না, আরও 6 মাস। এখন যে কোনো জায়গায় ঢুকে যেতে হবে, টাকা পান আর না পান, পেটে হোক বাতে হোক যেভাবে হোক, ব্যাংকক এই সেক্টর ছাড়া যাবে না, তাইলেই ধরা। বলেন
হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওটার ব্যাপারে আর কিছুই করার নেই। এটা মুসা স্যারের সাথে কন্ট্যাক্ট করুন। হ্যালো, জি স্যার। কি বলতেছিলাম? বারবার মিস্টেক হইতেছে আমার। জি স্যার, হ্যাঁ, 6 মাস। আচ্ছা, Yes, লাগে দেখতে হবে। যাই হোক, তাহলে ওই যে বিয়ারাস নিয়ে চিন্তা করে কাজ না শিখা পর্যন্ত আমার তো চলতে হবে। এমন না যে এখনই আপনার অ্যাডভান্স কোর্স করতে হবে, যাদের অ্যাবিলিটি নেই তারা কি করবে, করবে না। এখন কাজে লাগিয়ে থাকেন, টাকা পয়সা জমান, ধীরে ধীরে একটা সময় পজিশন হলে আপনি আবার কোথাও অ্যাডভান্স কোর্স করেন, ঠিক আছে? তাই ওই মার্কেটে যার কাছে ওই বিয়ারাস প্রো থাকবে তার সাথে সব কথা করলেই আপনি এই যে ট্রু টোন বলেন, ফেস আইডি বলেন, ব্যাটারি বুস্টিং বলেন, তারপরে কি আইসি চেঞ্জ এই কাজ বলেন, এগুলি সবই আপনারা করে নিতে পারবেন। কিন্তু করার জন্য তো সেটটা আপনারই করতে হবে। অবশ্যই। সেট তো কেউ খুলে দিবে না। যার কাছে এই কাজগুলি নিয়ে যাবেন, বলবেন নিয়ে আসেন, খুলে নিয়ে আসেন, কেউ কিন্তু কোনোদিন খুলবে না। এর জন্যই দরকার আমাদের কি, প্রথমেই কাজটা হলো আমাদের ঠিক মতো খুলতে পারি কিনা। তাই আমরা কি এটা খুলছি, এখন এটা লাগাবো। স্যার লাগায় না, এক্সচেঞ্জ করেন স্যার। বুঝি নাই? হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখা করব আমরা কি? প্র্যাকটিস তো করবো, সবাই দিব তো, সবাই দিব, এখানে সবাই দিব আমি। স্যার আমি কিন্তু এক্সচেঞ্জ করে রাইখা দিব স্যার। এটাই দিয়েন, এটা আমারে দিয়েন স্যার। ডিসপ্লেটা রাইখা বাকিটা দিয়ে দিন। টিপু স্যার ওই দিন এই যে শুনেন, হ্যালো, ওই আমি বলছি লাস্টের কোথায়, উপরে না? আমার লক যেহেতু এইভাবে খারাপ ছিল, তাহলে এই উপরের অংশটা আগে ভিতরে ঢুকাবো। কথা বুঝতে পারছেন? যেগুলি উপর থেকে এরকম সেটা এইভাবে করব, অন্যগুলিও শুনেন। আপনি হাঁটতেছেন এইভাবে, শেষ হয়েছে এখানে, আবার শুরু করবেন কোথা থেকে? ওখান থেকে না এখান থেকে? এখান থেকে আবার ওখানে যাবেন। কথা বুঝতে পারছেন? পৃথিবীর সব কাজেই এরকম, যেখানে শুরু করবেন সেখান থেকে শেষ হবে, সেখান থেকে আবার শুরু হয়ে ব্যাক আসতে হবে। কথা বলছেন? এটাই হলো টেকনিক। আমি শেষ ওই যে কানেক্টর খুলছিলাম, কানেক্টর লাগাইছি, লাস্ট কাজ কি করছিলাম? কানেক্টর খুলছিলাম, কানেক্টর লাগাইছি, তারপরে উপরে লাগাইছি, এখন হাতটাকে ঘুরাই নিছি সুন্দরভাবে। এই পাশ তো ঢুকে গেছে, সুন্দর মতো দুই পাশে সমানে প্রেস করছি, লেগে গেছে। গামের কথা বললেন কি করছে? গার্ড আছে, গার্ডের মধ্যে হ্যাঁ আছে, সব আছে। না না, আচ্ছা যাই হোক, এখন কি, এখন আমরা কোয়ার্টার ডিসপ্লে সম্বন্ধে ক্লিয়ার? ইয়েস স্যার। আর এখন ভাগে আমার কাছে 4টা সেট আছে। কি? হ্যাঁ, কি সেটা? স্যার বসেন, দেখতে দেন। এই যে এটা কাছে আপনার সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ। কাজ কি আপনি শিখতেছেন? উনি করুক, আপনি দেখেন, ওইদিকে দেখার সুযোগ থাকবে। এটা আসার কাছে উনি চেক করবে কি এটা কি ভুল হইতেছে কিনা। তাই এটা তো চেক করার জন্য আমার আগে এই যে ব্যাটারি দেখছেন, এই ব্যাটারি কানেক্টরের এই শিলটা, যে শিলের কথা বারবার বলতেছি, এটা খুলতে হবে। এটা কয় স্ক্রু মাথা? 3 ট্রায়াঙ্গেল, 3 মাথাটা। আইলাম, সমস্যা নেই। এই দেখেন 3 মাথা দেখছেন প্যাচ? কিন্তু আর খুলে রাখবেন কই? এই যে এখানে স্পিকারের এখানে রাখবেন। একটা
একটা স্ক্রু আছে একটা স্যার রেবনটা খোলা যাবে না এখান থেকে? টিন না খুললে রেবন খুলবেন কেন? স্যার এই যে উপরে একটা রেবন আছে। ও এটা হ্যাঁ খোলা ব্যাটারি কানেক্টর না খুললে কোনো কানেক্টর খোলা যাবে না কেন ভোল্টেজ আছে যে কোনো কিছু হয়ে যেতে পারে টাচের সমস্যা হয়ে যেতে পারে ডিসপ্লে লাইটের সমস্যা হয়ে যেতে পারে হইতে পারে না সবার প্রথমে কি আছে না আছে আমার ওইটা দেন না আমার আগে আমার ব্যাটারি কানেক্টর করতে হবে অনেক বলে ওনাদের বলে একটা টুইটার ব্যাটারি খোলাই দেখছেন এটা খুলে গেছে এই তো ডিসপ্লে কি কিছু ছিড়ছে ক্লাস করার টাইম ওটা সমস্যা নেই ক্লাস করা শেষ করতেছি সকাল থেকে ওরা ক্লাস শেষ করে আবার বিকাল থেকে ক্লাস একটা বেনিফিট কি এই দেখেন বেনিফিটটা কি পার্টস এই যে কানেক্টর আছে না কানেক্টর দেখা যাচ্ছে এটা যে কোনো কানেক্টর খুললে এই যে টুইটা যদি খুলি এই টিনের কোনায় অল্প একটু ঢুকায় অল্প একটু ঢুকায় চালা দিব উপরে আর যখন লাগাবো তখন এক সাইড থেকে লাগাবো যে কোনো এক সাইড থেকে লাগায় আর পাশে চাপ দিব চেন জিপার সিস্টেম মাঝখানে যদি লাগাইতে চান কানেক্টর নষ্ট হয়ে যাবে কিন্তু আর টুইটার দিয়ে যখন খুলবেন এভাবে খুলছেন এটা নিচে কিন্তু অনেক ক্যাপাসিটর কম্পোনেন্ট আছে এই ফোনটার নিচে যদি জোরে দেন তাহলে ওই ক্যাপাসিটর অথবা রেজিস্টর কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফোনটা কি হবে না অন হবে না লাইন ওপেন হয়ে গেলে রেজিস্টার কি সিরিজে থাকে না সিরিজের লাইন যদি ওপেন হয়ে যায় তাহলে ফোনটা হয়তো অন না হইতে পারে ডিসপ্লে কেন যে কোনো সেকশন আমরা তো জানি না ওখানে কি কোন কোন সেকশনে আছে বলতে পারি এটা তো পাওয়ার লাইনের এই যে এটা কি ব্যাটারি কানেক্টর এটা ডিসপ্লে ডিসপ্লে কোন সেকশন হবে এটা মনে হয় রান নাই আমার এই ডিসপ্লেটা খুলে এটা চার মাথা এই ওইদিকে হয়েছে জি স্যার শেষ হপায় শেষ হইলো কয়বার করছি 3 উপরে করি স্যার এর মধ্যে বেশি আসলে আমি ভালো সমস্যা নেই বেশি করছি ডিসপ্লে কানেক্টর ব্যাটারি কানেক্টর কইটা লাইস অলরেডি
স্যার ডিসপ্লে খোলাটা আবার দেখাই আছে স্যার কি সমস্যা? দেখতেছি ফোন রান আছে কিনা 0.06 5 10 17 8 0 বোর্ডের সমস্যা আছে বোর্ডের সমস্যা আছে বোর্ডের সমস্যা ল্যান্ডের সমস্যা আছে দেওয়ার পরে এটাকে কি করব টাইট করতেছি আমি যদি একটু বেশি টাইট করি তাও সমস্যা নাই জানি না এটা ফাটা আছে এটা কি সমস্যা হবে কিনা টাইট করলে কারণ এটা স্টিল বডি ঠিক আছে আর এইটাকে সাকশন ক্যাপটাকে কি করব একদম এই ডিসপ্লে শেষ প্রান্তে বসাবো আর এটাকে আগে উপরে উঠে নিতে হবে না তো আমার তো লাগবে না লাগছে জি স্যার। লাগে না এই যে গ্লাস ফাটা আছে জানো না ছিল না গ্লাস ফাটাই বছর লাগবে না। হাওয়া বাইরে যাবো এইভাবে খোলা যায় কিনা খুব সমস্যার ব্যাপার এই খুলে কিনা ছেড়ে দিব না আরে আছে আমার কাছে আছে কার খোলা যাবে না এমন কিছুই নাই খোলা যাবে স্যার কাটিং মেশিন দেখাতে ডিসপ্লে তো ফাটাই স্যার মাঝখানে কেমন আছেন আপনারা? ভালো আইসক্রিম খুলতেছেন? রোজা লাগে না? আচ্ছা, খোলা শেষ হলে তার মুখে দিয়ে দিন। এটা ব্লেড দিয়ে করতে হবে এটা গ্লাস ফাটা কথা বুঝতে পারছেন যেটা যদি হাওয়া এই যে যেমন এটার গ্লাসে প্রবলেম তাই এটা কি হইতেছে না এই সাকশন ক্যাপ দিয়ে আটকাইতেছে না যার কারণে এটা দিয়ে হবে না এটার জন্য প্রয়োজন পড়বে হলো আমাদের চায়না প্লেট চায়না প্লেট ওই যে ছোট ছোট ব্লেড পাওয়া যায় না চায়না প্লেট একটা নিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা এখানে ঢুকে হালকা করে চালা দিতে হবে রিস্ক থাকে ওটা হ্যাঁ রিস্ক থাকে কিন্তু রিস্ক না ছাড়া এটা কোনো কাজ উপায়ও নাই স্যার কাজ করতে দিস না। তার ওই নিব ঘরে নিব এই যে কাজ করবা না এটা গ্লাস ভাঙা এতে তো দেয়া হয় না এটা কি চালু আছে তাহলে আমি কাস্টমার ওটা কথা বাদ দিলাম আমার কাস্টমার বলতেছে ভাই আমার ফোনটা চালু হইতেছে না ওনাদের ডিসপ্লে ভালো আছে কিনা আমি কিভাবে বুঝবো ডিসপ্লে ভালো আছে কিনা আমার বুঝে উঠবে ভাই খুলতে গেলে ডিসপ্লে কি ছিল আমি জানি না কারণ ডিসপ্লে আপনার ভালো না খারাপ আমি তো জানি না কথা এইভাবে বলবেন কিনা দৌড় দে আমার তো ওই বিপদ আমি এমন ফকির নিয়ে হয়ে যাই না যে আমার বিপদ কান্দালে হলে আমার কাজ করতে হবে কথা বুঝলেন ভাই 2000 এর লেগে 20000 এরকম ভ্যালেলে কাস্টমার পাবেন বহু যে নষ্ট জিনিস আনলে কইতাছে আমার এটা ঠিক করে দেন এর জীবন ঠিক হবো না এগুলো আপনি নষ্ট করছেন আর আমার ডিসপ্লে ভালো ছিল এর সবই খারাপ ছিল আমার ডিসপ্লে ভালো ছিল আর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আপনি ডিসপ্লে ঠিক করে দেন ও তো মিস্ত্রি থাকে কয়নি বুঝেন না আপনি যদি দিনে মানে মাসে এরকম 10টা দোকানে ফিটিং দিতে পারেন আপনি তো 50,000 টাকা বেতন খারাপ দৈনিক স্যার 50,000 টাকা হয়ে যাবে ডিসপ্লেতে বাবা, এরকম ফটকা বাংলাদেশে বহুত ধরনের আছে তা আমাকেও যেমন ভালো হয়ে যাবো এরকম ফটকার বাপ হইতে হবে দাঁড়ান, এটা চায়না ব্লেন্ডার। খুলে দিলে এখন তার একটু ওয়েট করতে হবে।
ওয়েট করতে হবে। এই যে দুইটাই দেও, এটা ফিটিং করে তুমি আপনারটা করো, মানে একটু ওয়েট করতে হবে। এই যে আইফোন এক্স সেম, এটা উপরের দিকে দিলাম, এটাকে কি করতেছি, লক করতেছি। এই যে টাইট করছি, যতটুকু আমার টাইট মনে হইতেছে আর দরকার, এটা আটকে রাখার জন্য, মানে আমি যাতে এটা লিফট করবো, এটা যদি ছুটে না আসে ততটুকু পর্যন্ত আবার টাইট করলে হবে। এই যে দেখছেন গ্যাপ, দেখছেন কতটুকু ডিসপ্লে থাকে, হালকা মানে 1 সপ্তাহ পরিমাণ, 1-1.5 সপ্তাহ পরিমাণ উপরে আমি বসাইছি। ঠিক আছে, বসানোর পরে এটাকে লক করে দিছি। লক করে দিছি স্যার আপনি বসেন, ব্যাপারটা কি ওই পাশে না এই পাশে? ফোনের উপরই ভাগ থাকবে, উপরে উপরে নিচের অংশ থাকবে নিচে। স্ক্রু আমি খুলে ফেলছি, এখন এটাকে লিফট দিতেছি, চাপ যত দিব এটা তত উপরে প্রেসার দিয়ে উপরে উঠবে। খোলা দিতেছে? জি স্যার। এই যে দেখেন এটা খুলছে, কিন্তু এটার ডিসপ্লেটা উপরে রয়েছে, এটা ফ্রেমটা নিচে রয়ে যেতেছে। আমার এরকম নিচে থাকলে হবে না। এই যখন এরকম লাগে থাকবে তখন নখ দিয়ে কি করবে, আস্তে করে থিনার, কিন্তু সেই একই সিস্টেম। এলসিডি হলে আঙ্গুল দিয়ে দিব, আর যদি অ্যামোলেড হয় তাহলে আপনি সাইড দিয়ে ভালো করে ফোটা ফোটা করে টান দিয়ে দেন, সমস্যা নেই। এই যে এটা উপরে উঠাই দিলাম, ঠিক আছে। এটাও সেম, দেখেন এটারও উপরে উঠে দিতেছে ফ্রেমটা। এই যে আস্তে করে উপরে উঠে দিলাম, হ্যাঁ। উঠানোর পরে 2 পাশ খুলে গেছে, আমার এটা কাজ শেষ। এটা ওপেন করলাম, এটা ধরে টান দিব না, এটা ডিসপ্লে ভালো। ফ্রেম তো এটার সাথে লাগে না, এর জন্য তো আমি পুরো ফ্রেমটা যাতে খুলে না যায়, এর জন্য আমি আলগা করে দিলাম। যদি কেন খুলবে, আপনারা তো শিখাই দিলাম যে এইভাবে খোলা যাবে না। হালকা যদি স্যার যদি খুলে গেলে আবার লাগানো যায়, ফ্রেমের কারণে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যাবে না, আপনার কাজ বেড়ে যাবে। হ্যাঁ, আপনি কেবল আসছেন না, তাহলে ওয়েট করেন। তারপরে এটা কি করবে, এটা এখান থেকে খোলা ফেলবো, ঠিক আছে। এটাকে লুজ করব, এখন আমার এই পাশের খুলে গেছে, এই পাশে খুলে গেছে, উপরেও খুলে গেছে, 3-4 পাশ খুলে গেছে না। জানি আমার যে রেবনটা কোন সাইডে, এটা হলো এক্স, তাহলে আমার রেবনটা এই পাশে, তাহলে আমি এইভাবে খুলে নিলাম, ঠিক আছে। এর জন্য শুধু আমাদের কি লিফটারটা ব্যবহার করতে হয়েছে, এটা হলো এক্সট্রা ব্যবহার করা। আর স্ক্রু, এই যে প্রথমে কি করছি, শিল খুলছি। আমরা সবসময় শিল স্ক্রু যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা স্ক্রু বাদ, শুধু কোন টিনটা লাগাইতে হবে, ব্যাটারির টিনটা আমাদের অবশ্যই লাগাইতে হবে। কেন লাগাইতে হবে জানেন, যদি আমরা পকেট থেকে এটা বিছনার মধ্যে রাখি, অনেক সময় বাসা থেকে যায় বিছনা ছুটে ফেলে, বিছনা তো নরম, কিছু হবে না। এই যে বাম্প হইতেছে বা আপনার হাতে বাড়ি খাইছে বা হাত থেকে পড়ে গেছে, তখন কী হবে, কানেক্টরটা ছোট জায়গায় থাকে না, ব্যাটারি কানেক্টর, এটা লুজ হয়ে যায় বা খুলে যায়, তখন ফোন আর চালু হবে। তখন কাস্টমার যখন আসবে, এসে বলবে ভাই আমার ফোন তো চালু হয় না। আপনি চেক করার জন্য প্রথমে কি করবেন, আই চার্জারে চেক করবেন। আই চার্জারে কানেক্ট করলেন, রিডিং আসলো কি 00, ফোন কি 13 Pro Max, বিল কত করবেন 7000, 5000 নিম্নতম। খুললেন, দেখলেন ব্যাটারি কানেক্টর খোলা, দিলেন তো একটা হাসি, কম তো দিয়েছি। এটা আপনার জন্য হালাল, যে এরকম করে রাখছে তার জন্য হারাম হয়েছে। এটা অবশ্যই কেউ খুলছে, খুলে কি টিনটা সে লাগায় নাই, অলসতা করছে বা ফেলাই দিচ্ছে বা লাগানোর প্রয়োজন বোধ করে নাই, কিন্তু সে একটা জঘন্যতম কাজ করছে। শুনে ডিসপ্লে কানেক্টর টিন পাওয়া যায় না, কিন্তু যারা অ্যাভেলেবেল কাজ করে তাদের কাছে অনেক নষ্ট বোর্ড থাকে, অনেক ফোন থাকে না, সেসবের টিন থাকে জমে।
একসময় এখন আপনার কাছে একটা টিন অনেক কিছু মনে হবে, কিন্তু আপনি যখন 4-5 বছর 7 বছর কাজ করবেন তখন আপনার কাছে এরকম অনেক কিছুই থাকবে। এই কাস্টমারকে ওই যে 5,000 টাকা বিল ঠিকই নেবেন আপনি তো ছাড়বেন না। বিল করছি, আমার তো দোষ না, সেট তো ডেট পাইছেন, সেট রান করে দিবেন, একটা টিন লাগাই দিবেন, অথবা বলবেন আপনার যে সমস্যা ছিল, সত্যি কথা বলবেন সমস্যা ছিল সমাধান করে দিচ্ছি, কিন্তু আপনার সাথে কি নাই, ব্যাটারি কানেক্টরের টিন নাই। এর জন্য আমি প্রোটেক্টিভ যা একটা হিট রেজিস্ট্যান্স টেপ লাগা দেন, কিন্তু এটা টিকবে না। কারণ কি, ব্যাটারি কানেক্টর গরম হয়, মাঝে মাঝে এটা হিট হয়ে ওই আটাটা ছেড়ে দিবে, আবার সে ছুটে যেতে পারে। তাকে বইলে জানা দিবেন যে এটা ব্যাটারি কানেক্টরের সিল নাই, এর জন্য আবার সমস্যা হইতে পারে। আপনার কি সমস্যা এটা কি কাস্টমার বুঝবে? আপনি কিন্তু সত্যি কথা বলে দিলেন। আমার কথা কি, সত্যি কথা বলেও মানুষকে কনভিন্স করা যায়, মানুষের টাকা নেওয়া যায়, এটাকে বাটপারি বলে না। কিন্তু ওই যে শিল ইচ্ছা করে লাগাননি বা অলসতা করছেন বা প্রয়োজন বোধ করেননি, তার কারণে সে ক্ষতিগ্রস্ত হইতেছে, তার জন্য আপনি দায় থাকবেন। ঠিক আছে? নীতি যার যার নিজের ব্যাপার, এটা আমরা বললেও হবে না, সেটা আপনাদের যার যার মনে হয় সেভাবে করবেন কাজ। আর অন্যান্য কানেক্টর কেন খুলে না? অন্যান্য কানেক্টরগুলি একটু বড় হয়, তার সাপোর্ট থাকে, যার কারণে এটা যদি ড্রপও করে অনেক সময় খুলে না। টিন যে বললাম অন্যগুলি না লাগালেও চলবে, কেন? ডিসপ্লে কানেক্টরগুলি দেখেন তো কত বড় বড়, ক্যামেরার কানেক্টরগুলি দেখেন বড় বড়, কিন্তু ব্যাটারি কানেক্টরগুলি থাকে ছোট ছোট, এটা সাপোর্ট থাকে কম। যখন বাউন্স খায় বা ড্রপ খায় তখন এটা সহ্য করতে পারে না, ছুটে দেয়। ঠিক আছে? ঠিক সেমভাবে আমরা যখন এটাকে লাগাবো তখন উপরে এই যে দুইটা গাঁট লাগাবো, লাগানোর পরে হাতটা এখানে নিয়ে হ্যাঁ খাপে খাপে লাগিয়ে যাবে। উপরেরটা ঠিক মতো সমানভাবে লাগাবেন, তারপরে হাতটা ঘুরায় দুই পাশে সমাহারে চাপ দিতে দিতে যাবেন, সুন্দর করে পুরাটা সেটিং হয়ে লেগে যাবে। ক্লিয়ার? বুঝছেন? আরেকটা জিনিস দেখাইতেছি, কোন আরেকটা আসেনি আমার এখানে, এই যে স্যার এখানে একটা আছে। এইসব করতে বলছি আমি, বলেন ওটা দেন তাদের এটা অন করে দিব, রানিং করে তারপর চালু হয়ে যায়। এই যে 12 Pro Max একটা সেট, হ্যাঁ 12 Pro Max, এই যে দেখা যায় ক্যামেরা শিল্ড, ক্যামেরা শিল্ডে এই যে তিনটা স্ক্রু খুললে এই যে তিনটা 1 2 3, এই তিনটা স্ক্রু খুললে আপনি ক্যামেরা কানেক্টর খুললে ক্যামেরাটা আলাদা হয়ে যাবে। তারপরে কি করতে হবে বলছিলাম, মনে আছে? ইনফরমেশনটা পুরান ক্যামেরাটা রিরাইট করে নতুন ক্যামেরা দিয়ে লাগাই দিতে হবে। আর এইগুলি হলো সেই কি জাম্বো স্ক্রু। লাইভ বেশি ঠিক আছে স্যার। আপনি দেখবেন স্যার। দেখা যায়? জি স্যার। মাউন্টেন স্ক্রু, এগুলি মাউন্টেন দেখেন, বসা নাই, এটা পুরোটা একটা স্ক্রু। এই যে দেখছেন, দেখা যায় না? জি স্যার। এইটা হলো একটা মাউন্টেন স্ক্রু, আর এটা দেখছেন 3 মাথা প্রাইসটা। হ্যাঁ, এগুলি হলো বোর্ডকে আটকায় রাখে কেজিং এর সাথে। বাকি যত কিছু আছে এই যে শিল্ড কই
এই যে এখানে 4 মাথা স্টার, স্টার, এগুলি এক এক স্ক্রু সাইজ। এগুলি যদি মনে না থাকে না লাগালে সমস্যা নাই, কিন্তু মনে থাকলে আবার লাগাই দেন। কথা বুঝতে পারছেন? তাহলে কি আপনারা যে কোনো কি ফুল স্ক্রিন ডিসপ্লে খুলতে পারবেন? কটা ডিসপ্লে খুলতে পারবেন? জি স্যার। ব্যাটারি কিভাবে খুলতে হয় শিখছেন? বুঝতে পারছেন? ক্যামেরা, জি স্যার। এগুলি চেঞ্জিং এর কাজটা মানে ইনফরমেশনের কাজটা হয়তো আপনারা পারবেন না, সেগুলি যে করা মার্কেটে তারা দিয়ে করা নেবেন, অথবা যারা নেক্সটে অ্যাডভান্সের কাজ করবেন, অ্যাডভান্স কোর্স করবেন, তারা শিখে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস ডিসমিস।